প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম। একই সাথে প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে আউট এবং পররাষ্ট্রের জায়গায় ইন করলেন কি খলিলুর রহমান, এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা বেশ কিছুদিন যাবত মোটা দাগে বিষয়টি চোখে পড়ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি গত 9 থেকে 13 জুন যুক্তরাজ্য সফর করেছেন। এই যুক্তরাজ্য সফর দলে তার প্রায় 40 জন সদস্য নিয়ে এই সফরটি অনুষ্ঠিত হয়েছে। এখানে যেহেতু এটি পরদেশ বা কূটনৈতিক একটি সফর এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এটি হচ্ছে দ্বিপাক্ষিক সফর, কিন্তু আসলে এটি কোনো দ্বিপাক্ষিক সফর ছিল না। এবং এখানে আমরা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে দেখিনি এই সফরে। এমনকি পররাষ্ট্র সচিব একজন, পররাষ্ট্র মন্ত্রণালয়টার দিকে যদি আপনি তাকান, পররাষ্ট্র মন্ত্রণালয়টা এমন গুরুত্বহীন হয়ে গেছে যে এখানে এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা এক প্রকার অনুপস্থিত, সকল কাজেই অনুপস্থিত দেখা যাচ্ছে যুক্তরাজ্য সফর থেকে। আরেকটি বিষয় যে এখানে পররাষ্ট্র সচিবও নেই। একজন দায়িত্ব ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, রুহুল আলম সিদ্দিক। ইতিমধ্যে কূটনৈতিকভাবে খুব গুরুতর ঘটনা ঘটে যাচ্ছে বিদেশে, যেমন এই যে ইরান ইসরায়েল যুদ্ধ লাগবার ফলে স্বাভাবিকভাবে সেখানে বাংলাদেশের নাগরিকরা থাকতে পারে বা আছে। আমি আজকের দিনের আরেকটি ভিডিওতেও বলেছি যে ইরানে খুব বেশি বাংলাদেশের মানুষ না থাকলেও সেখানে 2000-এর মতো মানুষ বসবাস করে, তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই ফিরিয়ে আনার ব্যাপারে আজ পর্যন্ত খুব জোরালো কোনো ধরনের পদক্ষেপ দেখা যায়নি, শুধুমাত্র বলা হয়েছে যে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে। এবং দেশে ফিরিয়ে আনা হবে কোন পথে? পাকিস্তান হয়ে। পাকিস্তান ইরান সীমান্ত বন্ধ, সেই সীমান্ত দিয়ে আমি জানি না বাংলাদেশ কিভাবে পাকিস্তান হয়ে ফিরিয়ে আনবে। সড়ক পথে পাকিস্তানে আনবে, পাকিস্তান থেকে তারপরে বিমান পথে। অথচ দেখুন ভারতের 10,000 মানুষ ইরানে বসবাস করে, তাদের কিন্তু ইতিমধ্যে দেশে ফিরিয়ে আনা শুরু হয়ে গেছে। আজকে কমপক্ষে গতকালকে রাতে বা আজকে ভোরে কমপক্ষে 110 জন শিক্ষার্থীর একটি দল ভারতের নয়াদিল্লিতে পৌঁছে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষগুলো কিভাবে ফিরবে সে ধরনের কোনো স্টেপ নেই। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন যে আমরা তাদের ফিরিয়ে আনবার ব্যবস্থা করছি। এখনো পর্যন্ত কোনো কার্যত কোনো অবস্থা আমরা দেখতে পাইনি। তো এই যুক্তরাজ্য সফর কিংবা ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা কোনো কাজে কোনো কথায় আমরা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে খুঁজে পাইনি, কিন্তু খুঁজে পেয়েছি কাকে? যেটি পররাষ্ট্র দায়িত্ব বা কূটনৈতিক দায়িত্ব পালন করবার কথা, সেখানে আমরা পেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে এবং তাতে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর খলিলুর রহমানকে। এখন কি তাহলে খলিলুর রহমান নিরাপত্তা, কূটনীতি সবকিছু সামলাচ্ছেন? অবস্থাটা কিন্তু তেমনই। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে সফর করে 14 জুন যুক্তরাজ্য সফর থেকে ফিরে এসে 16 জুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এবং আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন। উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। ডক্টর রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লেন্সের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সফরটি, এটি তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সফর হবার কথা নয়, এটি হবার কথা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কিংবা পররাষ্ট্র সচিবের।
কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন এবং সেখানকার উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান কি সকল কাজের কাজী হয়ে উঠেছেন, কিন্তু ডক্টর খলিলুর রহমানের বিতর্ক কিন্তু পেছেও ছাড়েন না। তিনি বিতর্কিত ব্যক্তিত্ব, ইতিমধ্যে গণমাধ্যমে নানা খবর এসছে, এমনকি বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই খলিলুর রহমানের পদত্যাগও চেয়েছিলেন। তাহলে কি এই বিতর্কিত লোকই সব কাজের কাজী হয়ে উঠেছেন? আমরা যেমন যুক্তরাজ্য সফরে শুধুমাত্র ডক্টর খলিলুর রহমান এবং আর এক বিতর্কিত ব্যক্তিত্ব প্রেস সচিব শফিকুল আলমকে সব ধরনের কাজে আমরা দেখলাম, এমনকি তারেক রহমানের বৈঠক থেকে শুরু করে সব কাজে এই খলিলুর রহমানকে দেখলাম। তৌহিদ হোসেন কি তাহলে বিদায় নিচ্ছেন বা বিদায় নিয়েছেন? উপদেষ্টা পরিষদের অবস্থা কিন্তু এখন খানিকটা এমন, অনেক উপদেষ্টার মনেই একটা প্রশ্ন, একটা সংশয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে কন্টিনিউ করবেন কিনা, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসও যাকে পথের কাঁটা মনে করছেন তাকে সরিয়ে দেবার পায়তারা করছেন। এমন নানা রকম ঘটনা ঘটছে। আজকে খুব অবাক বিস্ময়ের ব্যাপার যে এত বিতর্ক যার পেছনে ডক্টর খলিলুর রহমান, তিনি সরকারের মূল নীতি নির্ধারকে পরিণত হয়েছেন, পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকে পরিণত হয়েছেন। তার দায়িত্ব জাতীয় নিরাপত্তা, যদিও তার জাতীয় নিরাপত্তা নিয়ে তার কোনো ধরনের একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, ক্যারিয়ারে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাকগ্রাউন্ড নেই, অথচ তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কিন্তু অন্যদিকে তার পররাষ্ট্র বা ফরেন অ্যাফেয়ার্স বিষয়ে তার অভিজ্ঞতা আছে। কিন্তু তারপরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অনুপস্থিত কেন? সরকারের পক্ষ থেকে বিষয়গুলো পরিষ্কার করা উচিত এবং বিতর্কিত ব্যক্তিকে দিয়ে সবকিছু হ্যান্ডেল করা হচ্ছে কেন? এবং আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসবুক পেজে উপপররাষ্ট্র মন্ত্রীর সাথে খলিলুর রহমানের ছবি দিয়ে বাংলাদেশের মানুষকে কি এটাই জানান দেওয়া হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের সাথে আছে, তোমরা বেশি বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে মার্কিন যুক্তরাষ্ট্রকে এনে ধরিয়ে দেব, এমন কিছু? নইলে এত বিতর্কিত মানুষ ডক্টর খলিলুর রহমানকে সবকিছুতে সামনে রাখা হচ্ছে কেন? বাংলাদেশের মানুষের বুঝতে হবে, মার্কিন হোক আর যেটি হোক না কেন, কোন চোখ রাঙানিতে যদি আপনি ভয় পান, তাহলে আপনার পরিণতি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র খেলে, বাংলাদেশকে নিয়েও সেই খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে। সেই খেলাটা দীর্ঘস্থায়ী রূপ লাভ করতে পারে। আমাদের খুব রিসেন্ট জলজ্যান্ত উদাহরণ আছে। এই যে আজকে যে ইরান ইসরায়েল যুদ্ধ, এই ইরান ইসরায়েল যুদ্ধের প্রধান নায়ক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। যেটি হোক, বাংলাদেশের জন্য আগামী দিনগুলোতে ভালো যে হচ্ছে না, এই কার্যক্রমগুলো, এই অ্যাক্টিভিটিস গুলো সুস্পষ্ট। আসসালামু আলাইকুম। এখন থেকে প্রতি বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। খুব ভালো কথা, হতেই পারে, কিন্তু 5 আগস্টকে প্রতি বছর জাতীয় দিবস হিসেবে প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা চলছে এবং সেটি হবে। একই সঙ্গে 5 আগস্টকে সরকারি ছুটির তালিকাভুক্ত করা হচ্ছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস উইং এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে এবং বলা হয়েছে আগামী সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে এবং নিশ্চিত আমরা জানি যে এটি হবে। এবং এই কথাও জানানো হয়েছে যে 1 জুলাই থেকে পরবর্তী 5 আগস্ট পর্যন্ত মাসাধিকার ব্যাপী নানান ধরনের কর্মসূচি চলবে। নিঃসন্দেহে সরকারি পর্যায়ে অনেক আয়োজন থাকবে। এতে কি অবাক হওয়ার কিছু আছে? না, এতে অবাক হওয়ার কিছু নেই। বরং এখনো পর্যন্ত যে এটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়নি, এই আমাদের সৌভাগ্য। তার কারণ গত 10.5 মাসে যা কিছু আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে এবং যা কিছু আমরা দেখেছি, তাতে এটাই আমাদের চরম সৌভাগ্য যে 26শে মার্চ, 16ই ডিসেম্বর এইগুলো বিজয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে বাতিল হয়নি। আমাদের সৌভাগ্য চরম। তবুও বলবো, ভাই, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার থামুন, প্লিজ থামুন।
লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়। এবং আওয়ামী লীগের সময় আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে তারা স্রেফ ব্যবসা করছে, মুক্তিযুদ্ধকে তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছে। আর এখন শুরু হয়েছে নতুন চেতনার ব্যবসা। আওয়ামী লীগ চেতনাজীবী ছিল, আওয়ামী লীগের কথা যারা বলতেন তাদেরকে আমরা বলতাম চেতনাজীবী। এখন এগুলোকে আমরা কি বলবো? নব্য চেতনাজীবী। 7 মার্চ জাতীয় দিবস ছিল, আরো অনেক কিছু আমাদের বিভিন্ন দিবস ছিল আওয়ামী লীগ যেগুলো করেছে। এক একটা তারিখকে এক এক দিবস ঘোষণা করেছে, পরিবারের বীরেন্দ্রজনের নামে বিভিন্ন দিবস পালিত হয়েছে। আমরা বিরোধিতা করেছিলাম, আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছিল। এখন আবার একইভাবে ঠিক সেভাবেই ফ্যাসিবাদের দোষর বানানো হচ্ছে এই কথাগুলো বলতে গিয়ে। 7 মার্চ নিঃসন্দেহে আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র বঙ্গবন্ধুর সেই ভাষণে লুকিয়ে ছিল। এটা তো একটা অভ্যুত্থান, একটা সরকারের পতন ঘটানো হয়েছে 5 আগস্টকে। কোনোভাবেই 7 মার্চের সঙ্গে 5 আগস্টের তুলনা কোনোভাবেই চলে না। তারপরও সেই 7 মার্চ যে জাতীয় দিবস ছিল, সরকারি দিবস ছিল না, সেটিকে বাতিল করা হলো। অথচ এই 7 মার্চকে জাতিসংঘের ইউনেস্কো গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল। মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে এখনো পর্যন্ত সারা বিশ্ব থেকে, সব মহাদেশ থেকে এ পর্যন্ত 427টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কালেকশন অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ অন্যতম। সেই 7 মার্চকে আপনারা জাতীয় দিবস বাতিল করে দিলেন, এখন 5 আগস্টকে জাতীয় দিবস ঘোষণা করবেন, সরকারি ছুটি ঘোষণা করবেন। বঙ্গবন্ধু জাদুঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, আর গণভবনকে অন্যতম জাদুঘর বা জুলাই জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আমাদের তাতেও আপত্তি ছিল না, জাদুঘর করবেন, আরো অনেক কিছু করবেন, কিন্তু বিপরীতে প্রকারান্তরে পক্ষান্তরে যা কিছু ঘটনা হচ্ছে সেই সব জায়গা থেকে তো এসব মেনে নেওয়া যায় না। দেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন অবস্থা, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যগত যে স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় 5 আগস্টকে যেভাবে প্রতিস্থাপন করা হচ্ছে, এটি মেনে নেব না। তাতে আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বলুন আর যার দোষর বলুন। এবং 5 আগস্ট আন্দোলনে, 5 আগস্ট অভ্যুত্থানে সারা দেশের মানুষ যেভাবে নেমে এসেছিল রাজপথে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার ছিটে ফোটাও পূরণ হয়েছে মধ্যে। বরং আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট বলছে এই সরকার, সেই 15 বছরে আওয়ামী লীগের 15 বছর যা কিছু ঘটেছে, গণতন্ত্র হরণ, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, তার সবকিছু তো এই 10 মাসে ছাড়িয়ে গেছে। মানুষের একটা মূল চাওয়া ছিল যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার দেখতে পাবে, সেটিতেও কুঠারাঘাত করা হচ্ছে। নানান টালবাহানা চলছে একটা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে, এবং এর পিছনে নানান ধরনের ডিজাইন, নানান ধরনের প্লট নির্মাণ করা হয়েছিল দেশে বিদেশি ষড়যন্ত্র, সেগুলো আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। তারপর আমি বলবো শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল। আবার নিশ্চয়ই এখন আবার অনেকে বলবেন, আওয়ামী লীগ যারা নেতা কর্মীরা, যে বিএনপি জামাতের দালাল বা ডক্টর মোহাম্মদ ইউনূসের দালাল। বলুন ভাই, বলতে থাকুন, আমরাও বলতে থাকি। যাই হোক, এই যে জাতীয় দিবস ঘোষণা করা হচ্ছে 5 আগস্টকে, সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে, শুধু ঘোষণা করে দিলেই তো নয়, তার জন্য যে সরকারের নানান ধরনের প্রস্তুতি, বিভিন্ন ধরনের সরকারি নথিপত্র প্রকাশনা, বিভিন্ন আয়োজন, এর পিছনে নিশ্চয়ই শত শত কোটি টাকা খরচ করা হবে। এই টাকা কোত্থেকে আসবে? জনগণের পকেটের টাকা থেকেই তো। আর এগুলো থাকবে, ধরুন করলেন এই বছর ক্ষমতা আছে, যা ইচ্ছে তাই করবেন। আপনারা আবারও 5 বছর থাকতে চান, 5 বছর করবেন। 10 বছর থাকতে চাইলে যদি থাকেন তাও করবেন, কিন্তু স্থায়িত্ব পাবে, জেনে তো হবেই, তাই না? এই সরকারকে আজ হোক আর কাল হোক।
তারপর এগুলো কোথায় থাকবে? এবং মানুষের যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, মানুষ এখন রীতিমতো বিরক্ত, যা কিছু করা হচ্ছে। ওই যে প্রথমে বলছিলাম, লেবু বেশি কপ চালে তেতো হয়ে যায়। আওয়ামী লীগ যেসব কার্যকলাপ ঘটিয়েছিল, একটা প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু 6 থেকে 10টি ভাস্কর্য, মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরাই বিরক্ত হয়েছিল এরকম দালালির কারণে একটা শ্রেণীর। এখন সেই দালালিগুলো একইভাবে চলছে, বরং কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে আরো বেশি চলছে। এগুলোরও নিশ্চয় শেষ আছে, তাই না? কিন্তু ওই যে ক্ষমতায় যারা থাকেন তারা অন্ধ হয়ে যান, কিছু দেখতে পান না, বরং যারা চোখে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাদেরকে দালাল বা অন্যের দোষী হিসেবে চিহ্নিত করা হয়।